আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই একাত্তরের গণহত্যা, মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব এবং জামায়াতে ইসলামের নাম উঠে আসা। জামাত কি আসলে মহা বিপদে? আমরা এই মুহূর্তে এটি নিয়ে একটু আলাপ করতে চাই। জামাত বলতে গেলে বলা যায় যেভাবে উঠল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পরে 2024-এর আগস্টে জামাতের উত্থান অভাবনীয়। জামাত পুরো ক্ষমতার মসনদে বসে গেল। ইউনুসকে সামনে রেখে পেছন থেকে যাবতীয় কলকাঠি নাড়ল এবং তারা স্বপ্ন এবং তারা গুটি সাজিয়েছিল এভাবে যে তারা নির্বাচন রঙের মাধ্যমে ক্ষমতায় যাবে। কিন্তু জামাতের পরাজয় ইতিমধ্যে হয়ে গেছে এবং ইতিমধ্যে জামাত চারিদিক থেকে নানা রকম চাপের মধ্যে পড়া শুরু হয়ে গেছে, দেশি বিদেশি। জামাত আসলে সুবিধাজনক অবস্থায় নেই। এই যে জামাত তথাকথিত বিরোধী দল, এই মুহূর্তে বলা হচ্ছে এই বিরোধী দল, এটা হচ্ছে আর্টিফিশিয়াল বিরোধী দল। জামাতের 5টা সিটও নেই, 5-10টা সিটও বাংলাদেশের জনগণের হৃদয়ে জনগণ ভোট দিয়ে যে জামাতকে সংসদে পাঠাবে 5 থেকে 10টা সিটও হওয়ার কথা নয়। কারণ এই যে সিটগুলো দেখেন, এগুলো বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বদৌলতে কোনো কোনো আসনে একজন বিদ্রোহী, কোনো আসনে 2জন বিদ্রোহী প্রার্থীও ছিল। এই জামাতের পুরো সিটগুলো আওয়ামী লীগ এবং বিএনপি যখন একসাথে ইলেকশন করবে, অংশগ্রহণমূলক ইলেকশন হবে, তখন জামাতের আসলে কোনো হদিস থাকবে না। জামাত ক্ষমতায় যাওয়ার চান্স মিস করেছে, তথাকথিত বিপ্লবের চান্স মিস করেছে। বিপ্লব কিন্তু বারবার আসে না, একবারই আসে। এখন জামাত আবারও নতুন করে নানা রকম গুটি চালছে, গুটি সাজাচ্ছে, কিন্তু কাজ হবে না, লাভ হবে না। জামাত ধীরে ধীরে মহাবিপদে পড়ে আস্তে আস্তে এটা কিন্তু নাই হয়ে যাবে। আওয়ামী লীগ বা প্রগতির প্রধান শত্রু কিন্তু জামাত। সেই জামাত এবার জামাতকে নিয়ে নতুন করে মার্কিন কংগ্রেসে যুদ্ধাপরাধের দায়ে একটা প্রস্তাব উঠলো। বলতে পারেন আজ আমরা এমন এক ঐতিহাসিক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা প্রতিটি বাঙালির হৃদয়ে কয়েক দশকের জমে থাকা হাহাকার আর ন্যায় বিচারের আশাকে নতুন করে জাগিয়ে তুলেছে। 1971 সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা, আপনি ব্র্যাকেটে পড়ুন জামাত, যে ভয়াবহ ও নারকীয় তাণ্ডব চালিয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতির পথে এক বিশাল মাইল ফলক অতিক্রম করলো বাংলাদেশ। গত 20 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভস 71 সেই নির্মম হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিক গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দ্বিপাক্ষিক প্রস্তাব পেশ করা হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। আমরা বুঝতে চেষ্টা করব এটি আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কেন এই প্রস্তাবে জামাতে ইসলামের নাম গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবটা ঠিক সেই মুহূর্তে এলো সামনে যেই মুহূর্তে জামাত প্রতারক দল, গণহত্যাকারী দল, যুদ্ধাপরাধী দল জামাত এতবার বেড়েছে প্রতারণার মাধ্যমে। ঠিক সেই মুহূর্তে এই প্রস্তাবটি এলো। মার্কিন কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের মূল বিষয়গুলো অত্যন্ত সুনির্দিষ্ট এবং শক্তিশালী। প্রস্তাবটিতে 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশ, যেটি পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাঙালিদের ওপর চালানো বর্বর অপরাধকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করার জোরালো আহ্বান জানানো হয়েছে। এটি কেবল একটি শব্দ নয়, বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী পাকিস্তানের অপরাধকে বিশ্বমঞ্চে চিহ্নিত করার একটি আইনি ভিত্তি। এই প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী দিক হলো এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তানি সামরিক বাহিনীকে এই গণহত্যা সংগঠনে সরাসরি সহায়তা করেছিল জামাতে ইসলামী। দলটির সশস্ত্র শাখা আল বদর, আল শামস ও রাজাকার বাহিনীর মাধ্যমে তারা এই নৃশংসতায় সরাসরি অংশ নেয়। মার্কিন নথিতে খুনি ও তাদের দোসরদের নাম এইভাবে সরাসরি আসা আমাদের ইতিহাসের সত্যতাকে বিশ্ব দরবারে আরো সুসংহত করলো।
প্রস্তাবে পাকিস্তান সরকারকে ৭১-এর সেই জঘন্য অপরাধ স্বীকার করে বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অর্ধ শতাব্দী ধরে পাকিস্তান যে সত্যকে অস্বীকার করে আসছে, এই প্রস্তাব সেই মিথ্যাচারের দেয়ালে এক বিশাল আঘাত। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দীর্ঘ 50 বছর পর কেন এই প্রস্তাব এত গুরুত্ব বহন করে? দীর্ঘ সময় ধরে বৈশ্বিক রাজনীতিতে ৭১-এর এই রক্তক্ষয়ী অধ্যায়টি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু মার্কিন কংগ্রেসে রো খান্না এবং স্টিভ চ্যাবট এর মতো প্রভাবশালী সদস্যদের মাধ্যমে এই প্রস্তাব উত্থাপন আমাদের কয়েক দশকের দীর্ঘ সংগ্রামের এক বিশাল নৈতিক জয়। এইটিকে পাশ কাটানো শুধু নয়, আন্তর্জাতিকভাবে পাশ কাটানো, বিশ্ব রাজনীতিতে পাশ কাটানো, শুধু তাই নয়, বাংলাদেশেও ৭১-এর ইতিহাস নানাভাবে উপেক্ষিত হয়েছে। এবং 2024-এর পরিবর্তিত বাংলাদেশে ৭১-কে কিভাবে ধুলোয় ভুলুণ্ঠিত হতে দেখা গেছে এই জামাতি প্ররোচনায়। ৭১-এ জামাত ষড়যন্ত্র করেছে, 24-এ জামাত ষড়যন্ত্র করেছে, যার দরুন এই যে ইউনূসের শাসনামলে ৭১-এর নাম, মুক্তিযুদ্ধের নাম, এগুলো আমরা নিতে পারতাম না সত্যিকার অর্থে। জামাত এতটাই নিকৃষ্ট। আরেকবার তারা সুযোগ পেয়েছিল 24-এ, সেই সুযোগের বদলতে তারা যা খুশি তাই করেছে। বাংলাদেশের মানুষ এদেরকে হাড়ে হাড়ে চিনেছে, যার কারণে তারা যে স্বপ্ন দেখেছিল ক্ষমতার মসনদে যাওয়ার, সেই স্বপ্ন তাদের ধূলিসাৎ হয়ে গেছে। হ্যাঁ, সংসদে কিছু আসন পেয়েছে, কিন্তু এগুলো আমি বারবার বলি যে আর্টিফিশিয়াল, এটি ওদের থাকবে না, এটা ষড়যন্ত্রের মাধ্যমে। আপনারা ভিডিও দেখবেন অনলাইনে, বিএনপির একজন প্রার্থীর চাঁপাইনবাবগঞ্জের হারুনুর রশিদের একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে দেখবেন, এবং আরো বিভিন্ন সূত্র থেকে তথ্য যে জামাতের আমিরকে, স্বয়ং জামাতের আমিরকে ইউনূস মেকানিজম করে, এনসিপির যে প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামকে মেকানিজম করে জিতে আনা হয়েছে। এই জামাতের যে বিরোধী দল এটি শুনছেন, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। দেশে যখন এমন কলঙ্কিত হতে শুরু করেছে, ঠিক তখন মার্কিন সিনেটে এই প্রস্তাবটা আসাটা, এটি নিঃসন্দেহে আর একটা ভিন্ন মাত্রা যোগ করবে জামাতের এই বাড়, এই প্রতারক দলের, এই যুদ্ধাপরাধী দলের বাড় একটু কমিয়ে দিতে। স্টিভ চ্যাবট তার বক্তব্যে স্পষ্ট বলেছেন, আমরা আমাদের সময়ের অন্যতম বৃহৎ গণহত্যার শিকার ব্যক্তিদের ভুলে যেতে পারি না। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির আইনসভায় এই দাবি ওঠে, তখন বিশ্বজুড়ে 30 লাখ শহীদের আত্মত্যাগ ও 4 লাখ মা বোনের সম্ভ্রমহানের বিচার পাওয়ার দাবি নতুন গতি পায়। বিশেষ করে অপরাধী হিসেবে স্থানীয় দোসর বা জামাতের নাম সরাসরি আসায় সত্যের জয় আজ আরো সুসংহত। এটি প্রমাণ করে যে ইতিহাসের সত্যকে কখনোই ধামাচাপা দিয়ে রাখা যায় না। 1971 সালের 25শে মার্চ অপারেশন সার্চলাইটের মাধ্যমে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে চিরতরে মুছে ফেলা। জামাতে ইসলামী তখন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে পাকিস্তানি হানাদারদের পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিল। তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড ঢাকা থেকে ওয়াশিংটনে যে ব্লাড টেলিগ্রাম পাঠিয়েছিলেন, তাতেও এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু তখনকার মার্কিন প্রশাসন ভূ রাজনৈতিক কারণে চুপ ছিল। আজ সেই মার্কিন কংগ্রেসেই যখন এই প্রস্তাব ওঠে, তখন এটি কেবল বাংলাদেশের বিজয় নয়, বরং বিশ্বজুড়ে মানবাধিকার ও সত্যের বিজয়। জামাতে ইসলামের তৎকালীন ভূমিকা এবং তাদের ঘাতক বাহিনী আল বদর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়ন করেছিল, মার্কিন কংগ্রেসে তার স্বীকৃতি আসা মানে হলো খুনিদের পালানোর আর কোনো পথ নেই। ৭১-এর খুনি ও তাদের দোসরদের কলঙ্কিত অধ্যায় বিশ্ববাসীর সামনে উন্মোচিত হওয়া সময়ের দাবি। আমরা চাই এই প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে দ্রুত অনুমোদিত হোক। এটি কেবল একটি কাগজে প্রস্তাব নয়, এটি 30 লক্ষ শহীদের রক্তের ঋণ পরিশোধের একটি ধাপ। আমরা চাই বিশ্বজুড়ে প্রতিটি দেশ 1971-এর এই নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেখ। জামাতে ইসলামী ও তাদের দোসরদের বিচার ও ঘৃণা চিরকাল ইতিহাসে অক্ষয় হয়ে থাকুক। সত্যের এই জয়যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন। এখন দেখার বিষয়, মার্কিন কংগ্রেসের এই পদক্ষেপ কি পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারবে, কিংবা বাংলাদেশের রাজনৈতিক দল জামাতে ইসলামের অবস্থা কি হবে? জামাতে ইসলামীকে একটা বাড়তি চাপে পড়বে? এগুলো দেখতে হলে আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই সামনে দেখব আরো কি চাল চালে জামাত
আমরা তাদের চালের উপর আছি, 71 থেকে 24 প্রত্যেকটা চালের উপরে আছি। এই চাল থেকে আমরা বারবার বেঁচে এসেছি, 71-এ বেঁচেছি, 24 পরবর্তী সময়ে আমরা বলা যায় খানিকটা বেঁচে গেছি, অর্ধেক অর্ধেক। এখনো 50-50 চান্স আছে, কারণ এখনো তারা ষড়যন্ত্রের গুটি সাজাচ্ছে। আমরা আশা করি, প্রত্যাশা করি যে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটি মাথায় রাখতে হবে, সেই প্রত্যাশায় রাখছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 1971 সালে সংঘটিত মুক্তিযুদ্ধের এত বছর পরে আমেরিকায় গত 20শে মার্চ কংগ্রেসে কেন বাংলাদেশে সেই সময় সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করা হলো? আমেরিকাতে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। চায়নাও আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাহলে এত বছর পরে কেন আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে জনৈক মার্কিন কংগ্রেসম্যান? এটা কি আসলেই স্বীকৃতি চাওয়া, নাকি এর পেছনে কোনো রাজনীতি রয়েছে, নাকি এটি বৃহত্তর জিও পলিটিক্সেরই অংশ? আজকে এই বিষয়টি নিয়ে আলাপ করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। রূপান্তরের সত্যে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আবুল হাসনাত মিল্টন। মার্চ মাস আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরুর মাস। এই মাসেই 25শে মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট শুরু করেছিল এবং তার মধ্য দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, যা শেষ পর্যন্ত 30 লক্ষ শহীদে গিয়ে ঠেকেছিল। সেই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী গণহত্যা বলা হয়ে থাকে এবং এটি সাম্প্রতিক ইতিহাসে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণহত্যা। এবং যদি 9 মাসে 30 লাখ লোক শহীদ হয়েছে, সুতরাং এটা দ্রুততম সময়ের বিচারে সংগঠিত গণহত্যা। 71-এর মুক্তিযুদ্ধে তো আমি একটু আগে যেটা বললাম, আন্তর্জাতিক ভাবে যারা আমাদের বিরোধিতা করেছিল, আমেরিকা তার মধ্যে অন্যতম। এত বছর পরে সেই মার্কিন সংসদে মার্কিন কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, তিনি ওহিওর সিনসিনাটি থেকে নির্বাচিত কংগ্রেসম্যান এবং সিনসিনাটি কাউন্সিলেও তিনি এর আগে ছিলেন। 2023 সাল থেকে তিনি কংগ্রেসম্যান হিসেবে রয়েছেন এবং তিনি বাংলাদেশের এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে এবং বাংলাদেশে বর্তমানে যে সংখ্যালঘু নির্যাতন চলছে, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, সেই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি একটি প্রস্তাব আনেন এবং আইন অনুযায়ী সেই প্রস্তাব এখন ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে প্রেরণ করা হয়েছে। এই গ্রেগ ল্যান্ডসম্যান, তিনি কিন্তু অনেক তার রেফারেন্স হিসেবে তিনি ব্যবহার করেছেন সেই আর্চার ব্লাড টেলিগ্রাম, সিনেটর এডওয়ার্ড কেনেডির রিপোর্ট, অ্যান্থনি মাসকারেনহাসের একটা প্রতিবেদন জেনোসাইড। সুতরাং তিনি বেশ তথ্য প্রমাণ নিয়েই এবারের এই প্রস্তাবটি এনেছেন এবং তিনি বলেছেন যে এই অপারেশন সার্চ লাইটের কথা বলেছেন, সেই সময় সংগঠিত গণহত্যার কথা বলেছেন, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের কথা বলেছেন, তারা ধর্ষণের শিকার হয়েছিল এবং তার মধ্যে একটা বড় অংশই ছিল হিন্দু নারী। সো এই সব বিষয়ে এখন দেখার বিষয় যে এটা কংগ্রেসে গৃহীত হয় কিনা, এবং এটা যদি গৃহীত হয় তাহলে সেটা কিন্তু বাংলাদেশের উপর নতুন করে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে এবং বর্তমান সরকার আন্তর্জাতিক নজরদারির মধ্যে পড়ে যাবে এবং এটা নিয়ে সর্বতে একটা নতুন বিতর্ক শুরু হবে। কারণ বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে আমরা কিন্তু অনেক দিন ধরেই আন্দোলন করছি। এটি নিয়ে মানে বেশ কয়েক বছর বিগত সরকারের আমলেও এই দাবি তোলা হয়েছিল এবং এই বাংলাদেশে সংগঠিত গণহত্যা এটা এতটাই মর্মান্তিক, এতটাই নিষ্ঠুরভাবে সংগঠিত করেছিল পাকিস্তানের হানাদার বাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী, তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা, এবং এটা আস্তে আস্তে পৃথিবী কিন্তু জানছে এবং জানতে জানতে আজকে এটি মার্কিন কংগ্রেসে প্রস্তাব আকারে উত্থাপিত হয়েছে। এখন কথা হলো
যে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে এটি মার্কিন কংগ্রেসে উত্থাপিত হলো। যখন বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়, তখন অপরাধীর কাঠগড়ায় কিন্তু দাঁড়ায় পাকিস্তান। অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায় পাকিস্তানের সেই শাসক গোষ্ঠীর এদেশীয় দোসর, সেই সময়ের জামাত ইসলাম, এই রাজাকার, আল বদর এরা। তাহলে পাকিস্তান এবং জামাতের বিরুদ্ধে একটা এলিগেশন, সেটা মার্কিন কংগ্রেসে উত্থাপিত হচ্ছে। আমরা তো জানি যে পাকিস্তানের সাথে এই মুহূর্তে আমেরিকার বিশেষ দহরম মহরম চলছে। আমরা তো জানি যে বাংলাদেশে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য আমাদের যে ঢাকার মার্কিন দূতাবাস তারা কাজ করেছে, এবং ডক্টর ইউনূসরা মূল যে ষড়যন্ত্রটা করেছিল তাতে তো জামাতের ক্ষমতায় চলে যাওয়াটা প্রায় নিশ্চিত ছিল। তো যে আমেরিকা জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেছে, যে আমেরিকা এই পাকিস্তান সেনাবাহিনীর সাথে, পাকিস্তান সরকারের সাথে এত দহরম মহরম, সেই আমেরিকায় কি এমন ঘটলো যে তাদেরই কংগ্রেসে এই বাংলাদেশের 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে উদ্বেগ জানিয়ে প্রস্তাব আনা হলো। এই জায়গাটি মানে রাজনীতির একটা খেলা রয়ে গেছে। আপনারা জানেন যে বর্তমানে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানকে আক্রমণ করেছে, এবং ইরান এই হামলার জবাব দিতে গিয়ে একদিকে যেমন ইসরায়েলকে আক্রমণ করছে, আরেকদিকে মার্কিন যেসব দেশ ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশে, সৌদি আরব, বাহরাইন, ইউনাইটেড আরব এমিরাটস, কাতার, ইরান থেকে কিন্তু ওই মার্কিন সামরিক বেসগুলোতে অ্যাটাক করা হচ্ছে। তার মানে কি, ইরান আমেরিকা এবং ইসরায়েলের সাথে বদলা নিতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অ্যাটাক করছে, যদিও তারা টার্গেট করছে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে, সামরিক বেসগুলোকে, কিন্তু তারপরেও এটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এফেক্ট করছে। তো এই অবস্থায় আবার মধ্যপ্রাচ্যের সৌদি আরবেরা আবার ইরানের বিরুদ্ধে অবস্থান করছে। এই অবস্থায় পাকিস্তানের অবস্থানটা কি? পাকিস্তানের তো বাহরাইনের সাথে চুক্তি আছে, পাকিস্তানের সৌদি আরবের সাথে কয়েকদিন আগে সামরিক চুক্তি আছে, পাকিস্তানের কাতারের সাথে চুক্তি আছে। তাহলে এই ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাতে পাকিস্তান কি ইরানের বিরুদ্ধে? এই সংঘাত যখন শুরু হয়, আপনারা দেখেছেন যে করাচিতে মার্কিন দূতাবাসের অফিস আক্রান্ত হয়েছে, এবং সেখানে সেটি ঠেকাতে গিয়ে অনেক পাকিস্তানি মারা গেছে। তো পাকিস্তানের এই জায়গাটা অবস্থান কি? পাকিস্তানের সাথে ইরানের বর্তমান সম্পর্কটা কি এই সংঘাত চলাকালীন? পাকিস্তানের সাথে ইরানের তো একটা বর্ডার আছে, এবং এই বর্ডারের মাধ্যমে প্রচুর তেল কেনা বেচা হয়। ইরানের তেল এই পাকিস্তানে এই বর্ডার দিয়ে কেনা বেচা হয়, এবং একদিকে সামরিক চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে, আর একদিকে কূটনৈতিক একটি সুসম্পর্ক কিন্তু পাকিস্তানের সাথে ইরানের রয়েছে, অফিসিয়াল সম্পর্ক, আনঅফিসিয়াল সম্পর্ক, যে কারণে পাকিস্তান এখন একদম চুপ করে আছে। এই জায়গাটা কিন্তু আমেরিকা পছন্দ করতেছে না। এরকম একটা দুঃসময়ে পাকিস্তানকে আমেরিকা তাদের পক্ষে চেয়েছে। পাকিস্তান এমনও বলেছিল যে সৌদি আরব আক্রান্ত হলে প্রয়োজনে তারা পারমাণবিক বোমা দিয়ে সহায়তা করবে। অর্থাৎ যখন সৌদি আরব আক্রান্ত হলো, তখন পাকিস্তানের এই নীরবতাটা আমেরিকা পছন্দ করছে না। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যে জামাত ইসলামী, যারা দুদিন আগেও আমেরিকার বন্ধু ছিল বলে বুক ফুলিয়ে হাঁটতো বাংলাদেশে, তারা এখন, যেহেতু আমেরিকা তাদের ক্ষমতায় নিতে পারেনি, তারা এখন পোলটিকে সম্পূর্ণ চায়না অভিমুখে। তাদের ইতিমধ্যেই অনেক নেতা চায়না ঘুরে এসেছে, তো চায়নার সাথে একটা রেগুলার সম্পর্ক তারা মেনটেন করছে। এবং কয়েকদিন আগে দেখলেন যে জামাতের আমিরের সংসদীয় আসনে চায়না এই রমজান উপলক্ষে উপহারের বাক্স দিলেন, এবং সেটি ছিল চাইনিজ এম্বাসির পক্ষ থেকে একটা দেওয়া উপহার। জামাত আবার দাবি করলো এটা তাদের এবং চায়নার যৌথ উদ্যোগে দেওয়া উপহার। পরবর্তীতে যখন চায়না বলেছে না, এটা আমাদের দেওয়া উপহার, এর সাথে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই, তখন আবার জামাত তাদের স্টেটমেন্ট সরিয়েছে। তো এই যে চায়নার সাথে দরম মরম আমেরিকাকে ভুলে গিয়ে, এই জিনিসটা আমেরিকার ভাল লাগেনি। সুতরাং এক ঢিলে দুই পাখি মারার মতো করে সেই 71-এর গণহত্যাকে নিয়ে আসা হয়েছে। এই মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা, এটা এমন একটা পাপ, যেটা যতদিন তারা
তাদের ভুল স্বীকার করে ক্ষমা না চেয়ে বিচারের মুখোমুখি না হয়ে এভাবে পাশ কাটিয়ে যেতে থাকবে, ততদিন এই পাপ তাদের ছাড়বে না। এবং এখন তারা আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবে এই ৭১-এর এই গণহত্যার অভিযোগের মুখোমুখি আবার দাঁড়িয়েছে, এবং এবার এই অভিযোগ আনছে আমেরিকার জনৈক কংগ্রেসম্যান। আমার মনে হয় না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যে কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যানের মনে হলো তিনি এই প্রস্তাবটা উত্থাপন করলেন। এর পেছনে আরো গভীর কোনো খেলা আছে, রাজনীতির খেলা আছে, বৃহত্তর জিও পলিটিক্সের অংশ আছে, এবং এর মধ্য দিয়ে পাকিস্তান এবং জামাতে ইসলামকে একহাত দেখে নেবে আমেরিকা। সুতরাং এটা নিয়ে আমি এ কারণেই কথা বললাম যে এটা নিয়ে ইতিমধ্যেই আমাদের অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু কেন এই অবেলায় বাংলাদেশের গণহত্যার প্রস্তাব নিয়ে এলেন মার্কিন কংগ্রেসম্যান, সেটি নিয়ে খুঁজতে গিয়েই এই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।